আসসালামাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাহিরে কিন্তু অনেক বৃষ্টি। সকাল সকাল রুটি নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আর আলু ভাজি করে নিচ্ছিলাম। আমি কিন্তু এখন বেশিরভাগ বাহিরেই রান্না করি। সবকিছু রেডি করে নিয়েছি, বাহিরে যাব রান্না করতে, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি। বের হয়ে আমার রান্নাঘরটা তো একটু দূরে, ভিজে যাব সবকিছু নিতে নিতে, তার জন্য ঘরেই রুটি বানিয়ে নিলাম আর আলু ভাজি করে নিলাম। বাহিরে কিন্তু কি পরিমাণে বৃষ্টি! এই বৃষ্টির কারণে একজন কৃষকের একটা বছরের পরিশ্রম কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। বৃষ্টি মনে হয় যে গেছে শুক্রবারে আমরা মরিচ তোলা হয়েছিল, আর আজকে শুক্রবার। এই পর্যন্ত মরিচগুলোকে মনে হয় 2 দিন মাত্র রোদে দিছি, আর রোদে দিতে পারি নাই, ঘরের ভিতরেই। আবার ছাদে দিলেও বৃষ্টি আসলে ভিজে যায়, তার জন্য কিন্তু মরিচগুলো প্রায় নষ্টের দিকেই। সেই বুঝে বিচ্ছেদের কত একটা কষ্ট, যে হাওর অঞ্চলেও কিন্তু কত মানুষের ধান, অনেক মানুষেরই ধান নষ্ট হয়ে গেছে। তারাই বুঝে যে একটা বছরের পরিশ্রম আবার আবার একটা বছর আসলে তারপরে খেতে ফসল হবে, তারপরে ঘরে তুলবে। কিন্তু কিছু করার নাই, এটা তার আমাদের হাতে নাই, সবই নিয়তির হাতে। এই যে মাঠেও কিন্তু কি পরিমাণ পানি হয়ে গেছে। আমি ঢেঁড়স পাড়তে যাব, কিন্তু রাস্তার মধ্যে পানি, অন্যদিক দিয়ে যাওয়া যায় যেখানে শুকনো, কিন্তু আমি ওখান দিয়ে না যে পানি দিয়ে গেলাম, এখান দিয়ে তাড়াতাড়ি হয়। মাঠে কিন্তু এই বৃষ্টির মধ্যেও এই ভুট্টা গাছগুলি সব পড়ে গেছে, আর রাস্তা কিন্তু অনেক পিচ্ছিল হয়ে গেছে। আর ভেন্ডি খেতেও, ঢেঁড়স খেতেও কিন্তু পানি, তার মধ্যেও কিন্তু না পারলে বড় হয়ে যাবে বাড়তি, তার জন্য কিন্তু প্রতিদিনই যাই উঠুক পারতে হয়। আর পানির কারণে কিন্তু ঢেঁড়স গাছেও ঢেঁড়স কম হইতেছে এখন। তারপরেও মোটামুটি আমি কিছু ঢেঁড়স পেরে নিলাম। আর এই যে তিল গাছগুলো পড়ে গেছে, ভুট্টা গাছগুলো কিন্তু সব পড়ে গেছে। এগুলো পড়ে গেলে কিন্তু বৃষ্টির পানিতে এগুলো আস্তে আস্তে ভিতরেই গেরা হয়ে যায়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে কৃষকের। এই যে পানি, ক্ষেতের মধ্যেও পানি, আর যেই ধান খেতেও পানি, তারপরেও অনেকের ধান বাতাসে পড়ে গেছে, যেগুলি পাকা পাকা ধানগুলো কিন্তু মানুষ কেটে বাড়িতে নিয়ে আসতেছে। কিছু করার নেই, ওখানে থাকলেও পচে যাবে, বাড়িতে আনলেও পচবে, তার জন্য কি করার, বাড়িতে তো আনতেই হবে। আর এই যে যেখান দিয়ে শুকনো আসার সময় দেখলাম কি সুন্দর হলুদ কালারের মাশরুম। আমি এই হলুদ রঙের মাশরুম এই প্রথমেই দেখলাম। এই মাশরুমগুলো কিন্তু খাওয়া যায় কিনা জানি না। আগে তো আমরা বলতাম ব্যাঙের ছাতা, এখন নাম মাশরুম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আমার কাছে কিন্তু দেখে এগুলো অনেক ভালো লাগলো। খাওয়া যেতে পারলে না হয় বাড়িতে এনে দেখতাম খেয়ে যে কেমন। আগে তো মানুষ বলতো নাকি বিষাক্ত, কখনোই খাই নাই এগুলো। মাশাআল্লাহ, মানে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আমি এগুলো তুলে হাতে নিয়ে দেখতেছিলাম, অনেক নরম। চোখের সামনে সবকিছু নিমেষে শেষ হয়ে যায়, দেখা ছাড়া আর কিন্তু কোনো রাস্তাই নাই। এই আমাদের এতগুলো মরিচ সব কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারতেছি না। আম কেটে রাখছিলাম, আমের আচার মানে জাল করে নিতেছিলাম, আর এই যে রান্না করে নিতেছিলাম। সময়ের কাছে হেরে যেতে হয়। এই যে কিছুদিন যাবত এত পরিমাণে বৃষ্টি, আর এখন কিন্তু কৃষকের সব ফসলই গড়ে ওঠার সময়। এই সময় এমন একটা বৃষ্টির কারণে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে সবারই, শুধু আমাদের না। এই এই ফসলগুলো ফলাতে কিন্তু কৃষকের অনেক পরিশ্রম করতে হয়, তারপরে এই ফসলগুলো ঘরে আসে। তারপরে কি করব, বিকেলবেলা মেঘলা আকাশ, নদীর পাড়ে যেয়ে বসে আছি। কিছু করার নেই, কারণ মেঘ থাকলে তো কাজ থাকে না, রৌদ্র উঠলে কাজ। ক্ষতি হলে কিন্তু এটা কিন্তু মোটামুটি সবারই একটা ক্ষতি। বিকেলবেলা নদীর ধারে যেয়ে বসে আছি। এই যে ওই লোকটা নৌকা বেয়ে স্রোতের বিপরীত দিকে যাইতেছে, তার জন্য মনে হয় ওনার অনেক কষ্ট হইতেছিল। যদি স্রোত যেদিকে যাইতেছে ওদিকে গেলে মনে হয় ওনার তাড়াতাড়ি হইতো। কি কষ্ট, মানে পরিশ্রম করে বেয়ে নিয়ে যাইতেছে। তারপর চলে আসলাম বিকালে বাড়িতে। আইসা আমরা যেটা মোলকা পিঠা বলি বানাই নিলাম, রাত্রে সবাই মিলে খেয়ে নিলাম। বৃষ্টি ঠান্ডা, তার জন্য একটু গরম গরম হলে ভাল লাগে। সকালেও গ্যাসে রান্না করছি, এখন রাতেও গ্যাসে রান্না করতেছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।